আপনি কি কখনো ভেবে দেখেছেন হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর অধিকাংশ সভ্যতা এখনো বিকাশের পথে, তখন আফ্রিকার এক প্রান্তে জন্ম নিয়েছিল এমন এক সভ্যতা যা আজও মানব ইতিহাসের অন্যতম বৃহত্তম বিস্ময়। এমন একটি দেশ যেখানে মৃত্যুকে কখনো শেষ বলে মনে করা হতো না, যেখানে রাজাদের দেহ হাজার হাজার বছর ধরে সংরক্ষণ করা হয়েছে, কারণ মানুষ বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন আছে। এই দেশের মরুভূমিতে দাঁড়িয়ে আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রহস্যময় স্থাপত্য, গিজার মহাপিরামিড। কিন্তু কিভাবে তৈরি হয়েছিল এটি, কে নির্মাণ করেছিল, কেন নির্মাণ করা হয়েছিল, আর কেন আজও এর অসংখ্য প্রশ্নের উত্তর অজানা। স্বাগতম সভ্যতার জন্মভূমি, ফারাওয়ের দেশ, নীল নদের দেশ মিশরে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে দেখব একটি সভ্যতার জন্ম, একটি সাম্রাজ্যের উত্থান, পিরামিডের রহস্য, মমির বিজ্ঞান, ক্লিওপেট্রার ইতিহাস এবং আধুনিক মিশরের বাস্তব গল্প। তাহলে চলুন শুরু করি সময়ের সীমানা পেরিয়ে প্রায় 5000 বছর আগের এক অবিশ্বাস্য যাত্রা। প্রাচীন একটি প্রবাদ আছে, মিশর হলো নীল নদের দান। মাত্র একটি বাক্য, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটি সম্পূর্ণ সভ্যতার ইতিহাস। ভাবুন তো, চারিদিকে শুধু মরুভূমি, তপ্ত বালু, প্রখর সূর্য, আর সেই বিস্তীর্ণ শুষ্ক মরুভূমির মাঝখান দিয়ে ধীরে শান্তভাবে বয়ে চলেছে নীল নদ। এই নদী শুধু পানি বহন করেনি, এটি বহন করেছে জীবন। প্রতি বছর নীল নদের বন্যা নদীর দুই তীরে জমা করত উর্বর পলি, আর সেই পলির উপরেই চাষ হতো গম, যব, শাকসবজি এবং নানা ধরনের ফল। ফসল বাড়ল, খাদ্যের অভাব কমল, মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করল। ছোট ছোট গ্রাম ধীরে ধীরে রূপ নিল শহরে। এরপর শুরু হলো বাণিজ্য। নদীপথে চলতে লাগলো নৌকো, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পৌঁছে যেতে লাগলো খাদ্য, পাথর, কাঠ এবং নতুন নতুন ধারণা। একটি নদী শুধু কৃষিকেই নয়, একটি পুরো সভ্যতাকে এক সূত্রে বেঁধে ফেলল। খ্রিস্টপূর্ব প্রায় 3100 বছর আগে উচ্চ মিশর এবং নিম্ন মিশর একত্রিত হয়। অনেক ইতিহাসবিদদের মতে এই একীকরণের নেতৃত্ব দেন রাজা নারমার। এটাই ছিল একটি শক্তিশালী রাষ্ট্রের সূচনা, আর সেখান থেকেই শুরু হয় ফারাওদের যুগ। কিন্তু কারা ছিলেন এই ফারাও? কেন মানুষ তাদের দেবতার প্রতিনিধি বলে বিশ্বাস করত? কিভাবে তাদের হাতে গড়ে উঠেছিল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর সাম্রাজ্য? চলুন পরবর্তী অধ্যায়ে জেনে নেওয়া যাক ফারাওদের অবিশ্বাস্য গল্প। ইতিহাসের পাতায় অনেক রাজা এসেছেন, অনেক সাম্রাজ্য গড়েছেন, আবার হারিয়েও গেছেন। কিন্তু প্রাচীন মিশরের রাজারা ছিলেন একেবারেই আলাদা। তাদের বলা হতো ফারাও। মিশরীয়দের বিশ্বাস ছিল ফারাও শুধু একজন শাসক নয়, তিনি দেবতাদের প্রতিনিধি। তার আদেশই ছিল আইন, তার সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করত। ফারাওদের হাতে ছিল সেনাবাহিনী, কৃষি, বিচার, ধর্মীয় অনুষ্ঠান এবং সমগ্র প্রশাসনের দায়িত্ব। তাদের সাহায্য করতেন মন্ত্রী, সেনাপতি, পুরোহিত এবং লেখকেরা। সেই সময় কাগজ ছিল না, ব্যবহার করা হতো প্যাপিরাস, এক ধরনের উদ্ভিদ থেকে তৈরি। এই লেখার উপকরণে রাষ্ট্রীয় নথি, করের হিসাব
এবং ইতিহাস সংরক্ষণ করা হতো। এই লিখিত তথ্যের কারণেই আজ আমরা প্রাচীন মিশর সম্পর্কে এত কিছু জানতে পেরেছি। ইতিহাসে অনেক বিখ্যাত ফারাও ছিলেন। তাদের মধ্যে খুফু, যার শাসনকালে নির্মিত হয় গিজার মহাপিরামিড; হাটশেপসুট প্রাচীন বিশ্বের অন্যতম সফল নারী শাসক, যিনি বাণিজ্য ও স্থাপত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন; রামেসিস দ্বিতীয়, যিনি দীর্ঘ শাসনকাল এবং বিশাল মন্দির নির্মাণের জন্য আজও ইতিহাসে অমর; আর তুতানখামেন, একজন তরুণ ফারাও, যার সমাধি আবিষ্কার পুরো পৃথিবীকে বিস্মিত করেছিল। কিন্তু ফারাওদের সবচেয়ে বড় উত্তরাধিকার ছিল তাদের সমাধি, বিশাল, অবিশ্বাস্য এবং আজও রহস্যে ঘেরা পিরামিড। কিভাবে মাত্র তামা, পাথর আর মানুষের শ্রম দিয়ে নির্মিত হয়েছিল এই বিশাল স্থাপত্য? এটি কি শুধুই প্রাচীন প্রকৌশলের বিস্ময়, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও কোনো অজানা ইতিহাস? চলুন পরবর্তী অধ্যায়ে প্রবেশ করি গির্জার পিরামিডের রহস্যে। ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন একটি বিশাল পাথরের কাঠামোর সামনে, যার বয়স 4500 বছরেরও বেশি। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি মানব ইতিহাসের এক অমর বিস্ময়, গিজার মহাপিরামিড। ফারাও খুফুয়ের জন্য নির্মিত এই পিরামিড একসময় প্রায় 146 মিটার উঁচু ছিল। প্রায় 3800 বছর ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু মানব নির্মিত স্থাপনা। আজও এর প্রতিটি পাথর, প্রতিটি কোণ আর প্রতিটি করিডর গবেষকদের নতুন নতুন প্রশ্নের সামনে দাঁড় করায়। ধারণা করা হয় এই পিরামিড নির্মাণে ব্যবহার করা হয়েছিল প্রায় 23 লাখ চুনাপাথরের ব্লক। প্রতিটি ব্লকের ওজন গড়ে 2 থেকে 15 টন। তাহলে কিভাবে এত ভারী পাথর এত নিখুঁতভাবে একটির ওপর আরেকটি বসানো হয়েছিল? দীর্ঘদিন ধরে অনেক কল্পকাহিনী প্রচলিত ছিল। কেউ বলেছে ভিন গ্রহের প্রাণীরা এটি তৈরি করেছে, আবার কেউ দাবি করেছে এখানে লুকিয়ে আছে অজানা প্রযুক্তির রহস্য। কিন্তু এখনো পর্যন্ত এ ধরনের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় শ্রমিকদের বসতি, নির্মাণের সরঞ্জাম এবং বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে। এসব তথ্য ইঙ্গিত করে এই অসাধারণ স্থাপত্য প্রাচীন মিশরীয় প্রকৌশলী, কারিগর এবং হাজার হাজার দক্ষ শ্রমিকের পরিকল্পিত প্রচেষ্টার ফল। এটি মানুষের মেধা সংগঠন এবং অধ্যবসায়ের একটি অসাধারণ উদাহরণ। কিন্তু গির্জার রহস্য এখানেই শেষ নয়। পিরামিডের পাশেই হাজার বছর ধরে নীরবে পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে এক রহস্যময়ী প্রহরী। মানুষের মুখ আর সিংহের দেহ নিয়ে গ্রেট স্ফিংক্স। এর নাক কোথায় হারিয়ে গেল? এটি কে নির্মাণ করেছিল? আর সত্যিই কি এর নিচে লুকিয়ে আছে কোনো অজানা কক্ষ? চলুন পরবর্তী অধ্যায়ে স্ফিংসের হাজার বছরের রহস্য একসঙ্গে অনুসন্ধান করি। হাজার হাজার বছর ধরে মরুভূমির বুকে একটি বিশাল পাথরের মূর্তি নীরবে তাকিয়ে আছে দিগন্তের দিকে। এটি গ্রেট স্ফিংক্স। মানুষের মুখ আর সিংহের দেহ, এই অদ্ভুত সংমিশ্রণ প্রাচীন মিশরীয়দের কাছে শক্তি, প্রজ্ঞা এবং রাজকীয় ক্ষমতার প্রতীক ছিল। অনেক গবেষকদের মতে স্ফিংসটি সম্ভবত ফারাও খাফরে এর শাসনামলে নির্মিত হয়েছিল। তবে এর সঠিক নির্মাণ ইতিহাস নিয়ে আজও গবেষণা চলছে। মানুষের মুখ আর সিংহের দেহ, এই অদ্ভুত সংমিশ্রণ প্রাচীন মিশরীয়দের কাছে শক্তি, প্রজ্ঞা এবং রাজকীয় ক্ষমতার প্রতীক ছিল। অনেক গবেষকদের মতে স্ফিংসটি সম্ভবত ফারাও খাফরের শাসনামলে নির্মিত হয়েছিল। তবে এর সঠিক নির্মাণ ইতিহাস নিয়ে আজও গবেষণা চলছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এর নাক কোথায় গেল?
অনেকেই বলেন নেপোলিয়নের সৈন্যরা কামানের গোলায় স্ফিংসের নাক উড়িয়ে দিয়েছিল, কিন্তু ইতিহাস ভিন্ন কথা বলে। নেপোলিয়নের মিশর অভিযানেও আগে আঁকা ছিল কিছু ছবিতে স্ফিংসকে নাকবিহীন অবস্থায় দেখা যায়। তাই ইতিহাসবিদদের মতে প্রাকৃতিক ক্ষয় এবং মানবসৃষ্ট ক্ষতির সম্মিলিত প্রভাবেই সম্ভবত নাকটি হারিয়ে গেছে। ঠিক কি ঘটেছিল তা আজও নিশ্চিতভাবে জানা যায়নি। আরও একটি কিংবদন্তি বহু বছর ধরে মানুষের কল্পনাকে উস্কে দিয়েছে। স্ফিংসের নিচে নাক লুকিয়ে আছে একটি গোপন কক্ষ, যাওয়া সভ্যতার জ্ঞান সংরক্ষিত আছে। পর্যন্ত এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রত্নতান্ত্রিক প্রমাণ পাওয়া যায়নি। তবুও প্রতি বছর নতুন প্রযুক্তি, নতুন গবেষণা আর নতুন অনুসন্ধান এই প্রাচীন প্রহরীর রহস্য উন্মোচন চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্ভবত ভবিষ্যতের কোনো আবিষ্কার আমাদের সামনে নতুন ইতিহাস তুলে ধরবে। মিশরের ইতিহাসে পিরামিড যেমন অমরত্বের প্রতীক, ঠিক তেমনি স্ফিংস নীরবতার প্রতীক। হাজার বছরের ঝড়, যুদ্ধ আর সময়ের আঘাত সবকিছু সহ্য করেও সে আজও দাঁড়িয়ে আছে। কিন্তু প্রাচীন মিশরের সবচেয়ে বিস্ময়কর রহস্য হয়তো পাথরের নয়, মানুষের। মমি তৈরির অবিশ্বাস্য বিজ্ঞান এবং অমরত্বের স্বপ্নের গল্প। চলুন পরবর্তী অধ্যায়ে জেনে নেওয়া যাক মমি তৈরির অবিশ্বাস্য বিজ্ঞান এবং অমরত্বের গল্পের স্বপ্ন। মৃত্যু আমাদের সবার জন্য একটি অনিবার্য সত্য, কিন্তু প্রাচীন মিশরীয়দের কাছে মৃত্যু ছিল না শেষ। তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পর মানুষের আত্মা আরও একটি দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়ে, আর সেই যাত্রার জন্য শরীরকে অক্ষত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছিল ইতিহাসের অন্যতম বিস্ময়কর প্রথা মমি তৈরি। আজ থেকে 3 থেকে 4,000 বছর আগে প্রাচীন মিশরের কারিগররা এমন একটি সংরক্ষণ পদ্ধতি তৈরি করেছিলেন যা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। একটি মমি তৈরি করতে সাধারণত প্রায় 70 দিন সময় লাগত। প্রথমে শরীরকে প্রাকৃতিকভাবে সংরক্ষণের উপযোগী করে প্রস্তুত করা হতো। এরপর বিশেষ ধরনের প্রাকৃতিক লবণ, ন্যাট্রন ব্যবহার করে দেহের আর্দ্রতা দূর করা হতো। শরীর সম্পূর্ণ শুকিয়ে গেলে সুগন্ধি তেলে, রজন এবং বহু স্তরের শুষ্ক নীলেন কাপড় দিয়ে দেহটি সতর্কতার সঙ্গে জড়িয়ে দেওয়া হতো। কিন্তু সেই দেহ সংরক্ষণেই যথেষ্ট ছিল না। সমাধির ভেতরে রাখা হতো খাবার, অলংকার, পোশাক, আসবাব, এমনকি দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন জিনিসও। কারণ তাদের বিশ্বাস ছিল পরকালেও মানুষের এগুলোর প্রয়োজন হবে। এই সমাধিগুলোতে আজ প্রত্নতাত্ত্বিকদের জন্য একটি অমূল্য সম্পদ। প্রতিটি সমাধি, প্রতিটি দেয়ালচিত্র আর প্রতিটি নিদর্শন আমাদের জানায় প্রাচীন মিশরের জীবন, বিশ্বাস এবং সংস্কৃতির গল্প। মমির পেছনে আরও গভীর একটি প্রশ্ন রয়েছে। কে নির্ধারণ করত মৃত্যুর পর একজন মানুষের ভাগ্য? কারা ছিলেন সেই দেবদেবী যাদের উদ্দেশ্যে প্রার্থনা করত সমগ্র মিশর? চলুন পরবর্তী অধ্যায়ে প্রবেশ করি প্রাচীন মিশরের রহস্যময় দেবদেবী এবং পরকালের বিশ্বাসের জগতে। প্রাচীন মিশরে ধর্ম শুধু বিশ্বাস ছিল না, এটি ছিল মানুষের প্রতিদিনের জীবনের অংশ। সূর্যোদয়, নদীর বন্যা, ফসল, এমনকি মৃত্যু তাদের কাছে দেবতাদের ইচ্ছের প্রকাশ ছিল। মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতাদের একজন ছিলেন রা, সূর্যের দেবতা। মিশরীয়দের বিশ্বাস ছিল প্রতিদিন সকালে রা তার সৌর নৌকায় চড়ে আকাশ পাড়ি দেন, আর রাত হলে অন্ধকারের শক্তির বিরুদ্ধে লড়াই করেন। এ কারণেই প্রতিটি নতুন সূর্যোদয় তাদের কাছে নতুন জীবনের প্রতীক ছিল। আর ছিলেন ওসিরিস, পরকালে এবং পুনর্জন্মের দেবতা।
আইসিস মাতৃত্ব, সুরক্ষা এবং ভালোবাসার প্রতীক, হোরাস আকাশ ও রাজত্বের দেবতা, আর আনুবিস যিনি মৃত্যুদের আত্মাকে পরকালের বিচারের পথে পথ দেখান বলে বিশ্বাস করা হতো। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিশ্বাস ছিল হৃদয়ের বিচার। মৃত্যুর পর একজন মানুষের হৃদয় রাখা হতো একটি দাঁড়িপাল্লায়, অন্য পাশে থাকত সত্য ও ন্যায়ের প্রতীক মাতের পালক। যদি হৃদয় পালকের চেয়ে ভারী হতো তবে সে পরকালের শান্তি লাভ করতে পারত না, আর যদি হৃদয় হতো সত্যবাদী ও ন্যায়পরায়ণ তবে আত্মা প্রবেশ করত চিরন্তন শান্তির জগতে। এই বিশ্বাস মানুষকে শেখাতো সৎ হতে, ন্যায়পরায়ণ হতে এবং অন্যায় থেকে দূরে থাকতে। হাজার হাজার বছর আগে এই শিক্ষা আজও মানব সমাজে সমানভাবে প্রাসঙ্গিক। কিন্তু সময়ের চাকা কখনো থেমে থাকে না। একসময় প্রাচীন মিশরের ইতিহাসে আবির্ভাব ঘটে এক অসাধারণ নারীর, যিনি তার বুদ্ধিমত্তা, কূটনীতি এবং সাহস দিয়ে ইতিহাসে নিজের নাম চিরদিনের জন্য লিখে গেছেন। পরবর্তী অধ্যায়ে জানব মিশরের শেষ মহান শাসক ক্লিওপেট্রার অবিশ্বাস্য গল্প। ইতিহাসে অনেক রানী এসেছেন, কিন্তু খুব কম মানুষই হাজার বছর পরও বিশ্বের কল্পনাকে এতটা প্রভাবিত করতে পেরেছেন। তাদেরই একজন ক্লিওপেট্রা সপ্তম। খ্রিস্টপূর্ব 51 সালে তিনি মিশরের সিংহাসনে আরোহণ করেন। তখন মিশর ছিল সমৃদ্ধ, কিন্তু চারিদিকে এক নতুন শক্তির উত্থান ঘটেছিল। এই শক্তি রোম। পেট্রা ছিলেন একজন শিক্ষিত, দূরদর্শী এবং দক্ষ কূটনীতিক। ঐতিহাসিক সূত্র অনুযায়ী তিনি একাধিক ভাষায় কথা বলতে পারতেন এবং তার লক্ষ্য ছিল পরবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে মিশরের স্বাধীনতা ও প্রভাব বজায় রাখা। রোমের শক্তিশালী নেতা জুলিয়াস সিজারের সঙ্গে তিনি রাজনৈতিক জোট গড়ে তোলেন। সিজারের মৃত্যুর পর তিনি মার্ক অ্যান্টনির সঙ্গে জোটবদ্ধ করেন। এই জোট ভূমধ্য সাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বদলে দেয়, কিন্তু একই সঙ্গে রোমে নতুন সংঘাতেরও জন্ম নেয়। খ্রিস্টপূর্ব 31 সালে সংগঠিত হয় অ্যাক্টিয়ামের যুদ্ধ। এটি শুধু একটি নৌযুদ্ধ ছিল না, এটি ছিল একটি সভ্যতার ভবিষ্যৎ নির্ধারণের যুদ্ধ। দীর্ঘ লড়াইয়ের পর অক্টাভিয়ানের বাহিনী বিজয় হন। পরাজয়ের পর ক্লিওপেট্রার রাজনৈতিক শক্তি ধীরে ধীরে ভেঙে পড়ে। এর কিছুদিন পর ক্লিওপেট্রা এবং মার্ক অ্যান্টনি দুজনেরই মৃত্যুবরণ হয়। এই ঘটনার মধ্য দিয়েই স্বাধীন প্রাচীন মিশরের শেষ অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপর মিশর রোমান সাম্রাজ্যের অংশ হয়ে যায়, কিন্তু একটি বিষয় কখনো বদলায়নি: এই দেশের ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতার উত্তরাধিকার। ফারাওদের যুগ শেষ হয়েছে, কিন্তু মিশরের যাত্রা এখানেই শেষ নয়। পরবর্তী শতাব্দীগুলোতে এই দেশ আরও বহু পরিবর্তনের সাক্ষী হবে। পরবর্তী অধ্যায়ে জানব কিভাবে প্রাচীন মিশর ধীরে ধীরে আধুনিক মিশরে রূপান্তরিত হল। একটি সভ্যতার সমাপ্তি আর একটি নতুন অধ্যায়ের শুরু হতে পারে। ক্লিওপেট্রার মৃত্যুর পর মিশর রোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রদেশে পরিণত হয়। রোমের জন্য মিশরের গুরুত্ব ছিল অপরিসীম, কারণ নীল নদের উর্বর জমি বিপুল পরিমাণ শস্য উৎপাদন করত। এই খাদ্যশস্য ভূমধ্যসাগর পেরিয়ে রোম পর্যন্ত পৌঁছে যেত। এভাবেই মিশর একটি রাজনৈতিক কেন্দ্রের পাশাপাশি অর্থনৈতিক শক্তিতেও পরিণত হয়। শতাব্দীর পর শতাব্দী এই ভূমিতে বিভিন্ন সাংস্কৃতিক মিলন ঘটেছে। গ্রিক, রোমান এবং এরপর ধীরে ধীরে আরবি ভাষা এবং ইসলাম দেশের প্রধান ভাষা ও ধর্মে পরিণত হয়। মসজিদ, শিক্ষাকেন্দ্র, বাজার এবং নতুন স্থাপত্য শৈলী মিশরের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে। সময়ের প্রবাহে গড়ে ওঠে কায়রো। আজ
এটি শুধু মিশরের রাজধানী নয়, এটি আফ্রিকা এবং আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহানগরগুলোর একটি। এখানে হাজার বছরের ইতিহাস আর আধুনিক জীবনের গতি পাশাপাশি চলতে দেখা যায়। প্রাচীন মন্দিরের ছায়া, আধুনিক সেতুর নিচে আজও নীলনদ একই শান্ত ছন্দে বয়ে চলে। মনে হয় সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই নদী আজও মিশরের হৃদস্পন্দন। কিন্তু একটি দেশকে শুধু তার ইতিহাস দিয়ে চেনা যায় না। তার মানুষ, তার ভাষা, তার খাবার, তার গান আর তার সংস্কৃতি একটি জাতির আসল পরিচয় বহন করে। চলুন পরবর্তী অধ্যায়ে জেনে নেওয়া যাক আজকের আধুনিক মিশরের মানুষ, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের গল্প। একটি দেশকে শুধু তার অতীত দিয়ে চেনা যায় না, সেই দেশের মানুষ, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনই তার প্রকৃত পরিচয় বহন করে। আজকের মিশর দ্রুত পরিবর্তনশীল একটি আধুনিক রাষ্ট্র। এখানে কোটি কোটি মানুষ তাদের স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যতের আশা নিয়ে প্রতিদিন নতুন দিন শুরু করেন। তবে একটি বিষয় আজও অপরিবর্তিত, নীলনদ এখনো দেশের প্রাণ। মিশরের সরকারি ভাষা আরবি, তবে পর্যটন, ব্যবসা এবং আন্তর্জাতিক যোগাযোগের কারণে অনেক মানুষ ইংরেজি সহ অন্যান্য ভাষাও ব্যবহার করেন। মিশরের সংস্কৃতিতে আরব, আফ্রিকান এবং ভূমধ্য সাগরীয় ঐতিহ্যের অসাধারণ সমন্বয় দেখা যায়। মিশরের খাবার ঠিক ততটাই বৈচিত্র্যময় যতটা তার ইতিহাস। গরম সদ্য তৈরি রুটি, কোশারি, ফালাফেল এবং সুগন্ধি মশলাই রান্না করা বিভিন্ন ঐতিহ্যবাহী পদ আজও মিশরীয় পরিবারের দৈনন্দিন জীবনের অংশ। খাবারের টেবিল শুধু খাবারের জায়গা নয়, এটি পরিবারের একত্রিত হওয়া একটি সুন্দর মুহূর্ত। মিশরের মানুষ অতিথিপরায়ণতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। অতিথিকে সম্মান এবং আন্তরিকভাবে স্বাগত জানানো তাদের সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ অংশ। পুরনো ঐতিহ্য এবং আধুনিক জীবনধারা আজও পাশাপাশি এগিয়ে চলেছে। আজ মিশর শিক্ষা, প্রযুক্তি, কাঠামো এবং নতুন উন্নয়ন প্রকল্পে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে পানি সম্পদ, জনসংখ্যা এবং অর্থনৈতিক উন্নয়নের মতো চ্যালেঞ্জেরও মোকাবিলা করছে। এই কারণেই আধুনিক মিশরের গল্প শুধু অতীতের নয়, এটি ভবিষ্যতেরও গল্প। কিন্তু মিশরের সবচেয়ে বড় আকর্ষণ এখনো তার ইতিহাস। প্রতি বছর বিশ্বের নানান প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ একটি স্বপ্ন নিয়ে এই দেশে আসে। চলুন পরবর্তী অধ্যায়ে ঘুরে দেখি মিশরের সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থানগুলো। একটি দেশকে সবচেয়ে ভালোভাবে চেনা যায় তার পথে হাঁটলে। আর মিশর এমন একটি দেশ যেখানে প্রতিটি পদক্ষেপে ইতিহাস আপনার সঙ্গে হাঁটে। আমাদের প্রথম গন্তব্য গিজা। এখানেই মরুভূমির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলো। প্রতিদিন সূর্য ওঠে আর তার প্রথম আলো ছুঁয়ে যায় 4000 বছরেরও বেশি পুরনো এই বিস্ময়গুলোকে। যখন আপনি সামনে দাঁড়াবেন তখন হয়তো আপনারও মনে হবে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, এখানেই জীবিত। এরপর চলুন লুক্সলে। অনেকে একে বলেন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত জাদুঘর। কারনাক মন্দিরে বিশাল স্তম্ভ, লুক্সার মন্দিরের অসাধারণ স্থাপত্য আর হাজার বছরের শিলালিপি আজও প্রাচীন মিশরের গৌরবের কথা বলে। নীল নদের পশ্চিম তীরে অবস্থিত ভ্যালি অব দ্য কিংস। এখানে পাহাড়ের ভেতরে লুকিয়ে আছে অসংখ্য রাজকীয় সমাধি। এর উপত্যকাতেই 1922 সালে আবিষ্কৃত হয় ফারাও তুতানখামেনের সমাধি, যা প্রত্নতত্ত্বের ইতিহাসে একটি যুগান্তকারী আবিষ্কার হিসেবে আজও স্মরণীয়।
দক্ষিণ মিশরে দাঁড়িয়ে আছে আবু সিম্বেল, বিশাল পাথরের পাহাড় কেটে নির্মিত রামেসিস দ্বিতীয়ের অসাধারণ মন্দির। এটি শুধু স্থাপত্য নয়, এটি প্রাচীন প্রকৌশল এবং শিল্পকলার একটি অন্যান্য নিদর্শন। আর যদি ইতিহাসের মাঝেও শান্তি খুঁজতে চান, তবে নীল নদে একটি ক্রুজ ভ্রমণ হতে পারে জীবন অবিস্মরণীয় অভিজ্ঞতা। নদীর দুই পাশে সবুজ ক্ষেত, প্রাচীন মন্দির আর সূর্যাস্তের সোনালী আলোয় মনে করিয়ে দেয় কেন নীলনদকে মিশরের প্রাণ বলা হয়। যদি আপনি প্রকৃতি প্রেমী হন, তবে লোহিত সাগরের স্বচ্ছ নীল জল, রঙিন প্রবাহ প্রাচীর এবং অসাধারণ সামুদ্রিক জীববৈচিত্র্য আপনাকে আরেকটি ভিন্ন মিশরের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। মন্দির, মরুভূমি, নীলনদ আর হাজার বছরের ইতিহাস সব মিলিয়ে মিশর শুধু একটি দেশ নয়, এটি মানব সভ্যতার একটি জীবন্ত জাদুঘর। কিন্তু আমাদের যাত্রা এখনো শেষ হয়নি। পরবর্তী এবং শেষ অধ্যায়ে আমরা খুঁজে নেব কেন হাজার হাজার বছর পরেও মিশর আজও পৃথিবীর অন্যতম বিস্ময়। হাজার হাজার বছর কেটে গেছে, সাম্রাজ্য এসেছে, সাম্রাজ্য হারিয়ে গেছে, যারা জন্মেছেন আবার ইতিহাসের পাতায় হারিয়েও গেছে। কিন্তু মিশর আজও দাঁড়িয়ে আছে, নীরব, অটল এবং গৌরবময়। এই দেশ আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যখন স্বপ্ন দেখে, জ্ঞান অর্জন করে এবং একসঙ্গে কাজ করে, তখন অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। পিরামিড শুধু পাথরের স্তূপ নয়, এগুলো মানব মেধা, পরিকল্পনা এবং অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। আজও একই ছন্দে বয়ে চলেছে। যে নদী একদিন একটি সভ্যতার জন্ম দিয়েছিল, আজও সে একটি জাতির জীবনকে বয়ে নিয়ে চলেছে। স্রোত বদলেছে, কিন্তু ইতিহাসের স্মৃতি আজও এই মাটির প্রতিটি কণায় বেঁচে আছে। মিশর শুধু প্রত্নতত্ত্বের বিষয় নয়, এটি মানব সভ্যতার একটি পাঠশালা। এখান থেকে আমরা শিখি পরিশ্রম, সৃজনশীলতা, সংগঠন এবং জ্ঞান একটি জাতিকে কত দূর নিয়ে যেতে পারে। তো একদিন আপনিও গিজার পিরামিডের সামনে দাঁড়াবেন, হয়তো সূর্যাস্তের সময় নীল নদের তীরে নীরবে ইতিহাসকে অনুভব করবেন। আর তখন আপনি বুঝতে পারবেন কেন হাজার বছর পরও মিশর শুধু একটি দেশ নয়, এটি মানবজাতির এক অমূল্য উত্তরাধিকার। যদি আজকের এই যাত্রা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট জানাতে ভুলবেন না। আর ইতিহাস, রহস্য এবং বিশ্বের অসাধারণ সভ্যতাগুলোর আরও এমন ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।